আমি মিষ্টি বিক্রি করতে আসি নাই, আমি আপনাদের একটা নিউজ দিতে আসছি, সেটা হচ্ছে হাসিনা পালাইছে। ঠিক 1:30 নাগাদ হচ্ছে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। রক্তাক্ত জুলাইয়ের 1 বছর জানাতে চাই জুলাইয়ের স্মৃতি কথা। ডেইলি সানের বিশেষ আয়োজন জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে আমাদের সঙ্গে রয়েছেন জুলাই যোদ্ধা তাওহিদ ইবনুল বদর সাফওয়ান। একটু জানতে চাই যে জুলাইয়ের ওই সময়গুলোতে কিভাবে আপনি আন্দোলনে যুক্ত হলেন? জুলাই 10 তারিখ থেকে আমি আমার কলেজ সিটিমের কলেজ থেকে মহাখালীতে আন্দোলন শুরু হয়, আমাদের ব্লকের আন্দোলন শুরু হয়, বাংলা ব্লকের। সেখান থেকে মূলত সম্পৃক্ততা, তারপরে উত্তরা স্পট, বাড্ডা স্পট এবং শাহবাগে নিয়মিত আসা যাওয়া ছিল আন্দোলনে। তো 10 তারিখের পর থেকে মূলত শাহবাগ কেন্দ্রিক শুরু হওয়া। শাহবাগে আমরা প্রত্যেকদিন এখান থেকে শাহবাগে আসা যাওয়া হতো। তো শাহবাগে হচ্ছে সবশেষ যেটা হয় 15 তারিখ এবং 16 তারিখ এবং 17 তারিখ, এই 3টা দিন অনেক বেশি আমাদের হ্যাসেল হওয়া লাগে। তো 16 তারিখ থেকে যে ছাত্রলীগের আক্রমণ থেকে শুরু করে 17 তারিখে হচ্ছে আমাদের ওই বাংলাদেশ মেডিকেল থেকে শুরু করে শেখ হাসিনা বার্নিয়ার্ড থেকে শুরু করে হল এরিয়া থেকে শুরু করে ওই এলাকাগুলো ছিল অনেক বেশি আওয়ামী গুন্ডা বাহিনীর সাথে আমাদের লড়াইটা শুরু হয় তখন থেকে। এবং আমরা ওইখানে আমাদের অনেককে ইনজুর পাই 17 তারিখেই, যারা হচ্ছে জুলাই আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত দাঁড়াতে পারেনি। তারপর তো 17 তারিখে ছিল আমাদের কফিন মিছিল ছিল, ওইখানে খুব নৃশংস, খুব নোংরা হামলা দেখি আমরা সেখানে। তো সেদিনের পরে আমরা 18 তারিখ যাই উত্তরায় যাওয়ার পর মূলত সেদিনই হচ্ছে খুব নাটকীয় কিছু বিষয় সাক্ষী হই আর কি। সেদিন আপনার 10টা থেকেই মূলত আমাদের আন্দোলন ছিল 9টা থেকে, 9:30 থেকে যখন ছেলেরা একসাথে হচ্ছিল বিভিন্ন কলেজ থেকে, ভার্সিটি থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, ওদিকে গাজীপুরের টঙ্গী থেকে তামিল মিল্লাত ছিল, টঙ্গী সরকারি কলেজ ছিল। তো সবার জায়গা ছিল মূলত উত্তরা বিএনএস সেন্টারটা। তো বিএনএস থেকে আমরা 10টায় আনুষ্ঠানিকভাবে শুরু করি মিছিল শুরু করার পরে সেখানে হচ্ছে 10:30 নাগাদ হচ্ছে বিজিবি এবং পুলিশ সম্মিলিতভাবে হামলা চালায়। এবং আমাদের দুপুর হতে হতে আমরা একসাথে 3জন ভাইকে একসাথে একবারে শুরুতে ডেসপট হয়, যারা হচ্ছে খুব সম্ভবত নর্দার্ন ইউনিভার্সিটির 3জন ফ্রেন্ড ছিল, ওনারা 3জন ডেসপট হয়। তো দোহরের পর থেকে শুরু করে তখন তারা অনেক বেশি হিমশিম খাচ্ছিল এবং আমাদের সংখ্যাটা আমরা খেয়াল করছিলাম যে 2 গুণ থেকে 4 গুণ হচ্ছিল, 4 গুণ থেকে 6 গুণ হচ্ছিল, তারপর 8 গুণ হচ্ছিল, এভাবে সংখ্যাটা বাড়ছিল। তো আমাদের বাড়া দেখে একটা পর্যায়ে 3টা 3:30 নাগাদ ওদের হত্যাযোগ্যটা অনেক বেশি বেড়ে যায়। সেখানে বিএনএস সেন্টারের আশেপাশে যে ভবনগুলো ছিল, সেই ভবনের উপর থেকে, স্কয়ার ভবন ছিল, সেই ভবনগুলোর উপর থেকে যুবলীগের কর্মীরা হচ্ছে সরাসরি স্নাইপারের গুলিতে হামলা চালায়। এবং সেখানে আপনার স্টুডেন্ট থেকে শুরু করে মোটামুটি দিনমজুর যারা ছিল, দিনমজুর পর্যন্ত অনেক মানুষ মারা যায়। সেখানে একজন মানুষের কথা না বললেই নয়, উনি সকাল থেকেই ছাত্ররা আমরা যারা পানি খাচ্ছিলাম, আমরা পানির বোতলগুলো ফেলছিলাম, উনি সেই সকাল 10টা থেকে পানি বোতলগুলো কুড়াচ্ছিলেন। ঠিক 3:30 নাগাদ ওনার মাথায় হচ্ছে বুলেট ঢুকে উনি ওখানে মারা যায়। তো এই যে আন্দোলনটা আস্তে আস্তে মৃতের সংখ্যা বাড়ছিল, আমাদের আহতের সংখ্যা বাড়ছিল। একটা পর্যায়ে মেডিকেল ক্যাম্প বসে, এখানে মেডিকেল স্টুডেন্ট যারা আছে, প্রাইভেট মেডিকেল স্টুডেন্টরা, ওনারা মেডিকেল ক্যাম্প বসায়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পঙ্গুত্বের হারটা অনেক বেশি ছিল সেদিন। একটা পর্যায়ে গিয়ে আমার 2জন ফ্রেন্ড হচ্ছে গুলিবিদ্ধ হয়, তাদের হসপিটালে দেখতে গিয়ে হচ্ছে একজনের পা কেটে ফেলা লাগে। তো বাকি যারা ছিল এবং মর্গের দিকে যাওয়ার একটা সুযোগ হয়েছিল, সেখানে মর্গের যে করুণ অবস্থা, যে যারা মৃত্যু একবার নিশ্চিত হচ্ছে তাদেরকে কিন্তু মর্গে ঢুকাচ্ছে, তো এক একজনের বুলেটের চোটে হচ্ছে ওনার খুলি আলাদা হয়ে গেছে, এরকম কিছু খুব নৃশংস দৃশ্য ওই দিন দেখা লাগে। তো নর্মালি সেদিনটার যে বিষয়গুলো ছিল, আন্দোলনে যে বিষয়গুলো, এত মৃত্যু, এত আহত, আসলে মেন্টালি আমরা অনেক বেশি সিক হয়ে গেছিলাম সেদিন। তো রাত্রে কোনোরকম একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে কোনোরকম ঠাঁই নেয়া, কারণ এখান থেকে আটকা পড়ছিলাম আমরা, মোটামুটি লম্বা বড় একটা সংখ্যা আটকা পড়ছিলাম। সেই উত্তরা খালবাট থেকে শুরু করে এখানে যুবলীগের কর্মীরা রাতে অবস্থান নেয়। তো আমরা একটা বাসায় রাতে তো ঘুম নেই, কোনোরকম বারান্দায় কাটালাম রাত কাটানোর পরে সেদিন সকালবেলা হচ্ছে আবার আওয়ামী যুবলীগের কর্মীরা হচ্ছে ফজরের পর থেকে সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করে। তো একটা উবার এনে করে তারপরের দিন 19 তারিখ হচ্ছে উত্তরায় আসি, বাড্ডায় এসে হচ্ছে এখানকার ব্র্যাকেট স্টুডেন্টদের সাথে যুক্ত হওয়ার পর সেদিনের যে নাটকীয়তা, সেখানে আবার হচ্ছে ওই আগের যে বিষয়গুলো ছিল উত্তরায় যেটা দেখে আসছি, সেটারই মনে হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের প্রোটেক্টররা হচ্ছে বিভিন্ন ভার্সিটির, সেদিন তিতুমিরের ছাত্ররা, প্রাইভেটের ছাত্ররা, ওইদিকে ইউনাইটেডের ছাত্ররা, তারা হচ্ছে নতুন বাজার থেকে শুরু করে ওই যমুনা অংশে ছিল একটা অংশ, তারপর এম্বাসি থেকে শুরু করে বাড্ডা অংশে ছিল একটা অংশ। তখন পুলিশের যে অবস্থানটা হয়েছিল, তারা ছিল সবাই এম্বাসিকে প্রোটেক্ট করার জন্য, তারা এম্বাসি কেন্দ্রিক অনেক বেশি
তাদের অবস্থান থাকে। তো তারা যখন প্রোটেক্টরদের রুখতে পারছিল না, তখন যুবলীগের কর্মী এবং ছাত্রলীগের কর্মীদের বিভিন্ন ভবনের ছাদে উঠানো হয় এবং তারা সেখান থেকে ছাদ থেকে গুলি করে আবার হত্যার যে বিষয়গুলো ছিল এখানে হত্যাযজ্ঞ চালায়। আপনি জানেন কারফিউ জারি করা হয়েছিল। কারফিউর কারণে আমাদের যে অবস্থাটা হয়েছিল 2-3 দিন ঘর থেকে বের হওয়া বন্ধ ছিল। তো নর্মালি জুলাইয়ের 28 তারিখ হচ্ছে আমার বাসায় ডিবি যায়, গুলশান জোন এবং বনানী জোন, 2টা জোন একসাথে যায়। তো যাওয়ার পরে সেখানে আমার পরিচয় জানতে চায়। তো আমার ফেসবুক অ্যাক্টিভিটি দেখে তারা, দেখার পর হচ্ছে সেদিন বাসায় বসে 2 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করে রাতের 11:30 নাগাদ ওরা বাসায় আসে। ঠিক 1:30 নাগাদ হচ্ছে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি, তাদের মিন্টু রোডে যে ডিবি কার্যালয়, সেই কার্যালয়ে নিয়ে যায়। 28 তারিখ নিয়ে যাওয়ার পরে আমাকে হচ্ছে প্রায় 36 ঘন্টার মতো আমার কোনো সন্ধান দেয় না, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড কেউ জানতো না আমাকে কোথায় রাখছে। তো প্রায় 36 ঘন্টা পর ওরা হচ্ছে আমাকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তার দেখে হচ্ছে সেতু ভবন মামলায় আমাকে গ্রেপ্তার দেখায় এবং সেখানে গ্রেপ্তার দেখানোর পরে রাষ্ট্রপক্ষ থেকে ওনারা 10 দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে তারপর হচ্ছে 10 দিন থেকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সে ডিবিতে হচ্ছে অনেক দিন, তারপর 4 দিনের রিমান্ড কাটানো এবং রিমান্ডের দিনগুলো খুব দুর্বিষহ ছিল। আমাকে হচ্ছে মামলা দেখানো হয় সেতু ভবন ভাঙচুর এবং পোড়ানো যে মামলায়, অথচ আমার 10 তারিখের পরে আমার মহাখালী কেন্দ্রিক কোনো আসা যাওয়া ছিল না। মহাখালী, বনানী, গুলশান কেন্দ্রিক আমার আন্দোলনের স্পট ছিল উত্তরা, শাহবাগ এবং বাড্ডা। এই 3টে এরিয়ার বাইরে আমার আন্দোলনের কোনো স্পটই ছিল না, কিন্তু আমাকে সেই মিথ্যা মামলায় ঢোকানো হয় এবং অনেক বেশি জিজ্ঞাসাবাদ করা হয় যে সরকারি জিনিসপত্র ভাঙচুরের বিষয়ে, সরকারি পুলিশ পেটানোর বিষয়ে, বাট এগুলো কোনো কিছুর সাথে তখন আমার সম্পৃক্ততা ছিল না। তো 30 তারিখের সময়টাতে হচ্ছে ডিবির যে প্রধান ছিল হারুন, তার বদলি হয়ে যায়। তো তখনকার পরিবেশটা আস্তে আস্তে মানে ভিন্ন হতে শুরু করে। তখন আমরা দেখছিলাম যে তাদের যে তুই বলে সম্বোধন করার বিষয়গুলো তুমিতে আসে বা আপনিতে চলে আসে। 5 তারিখ হচ্ছে কারাগারে 2টা-2:30 নাগাদ হচ্ছে হঠাৎই কয়েকজনের যে ফেরিওয়ালা যে বিক্রি করে কারাগারের ভিতরে, কিছু লোক ওখানে বিভিন্ন জিনিস নিয়ে আসে। তো তখন ওই মিষ্টিওয়ালা একজন আসলো, তো মিষ্টি বিক্রি করতে উনি আসলো যে তখন ওনার কাছে মিষ্টি নিচ্ছিলাম আসলে, যে কারাগারের খাবারগুলো আসলে খাওয়া যেত না। ওখানে আপনার মোটা বড় বড় ঢেঁড়স দেওয়া হতো, যেগুলো সিদ্ধ পর্যন্ত হতো না, কোনোরকম ঝোল দিয়ে মাখানো ছিল। তো আমরা ক্যান্টিনে খাবারগুলো কিনে খাওয়া লাগতো। তখন ওনার কাছে মিষ্টি কিনতে গিয়ে উনি তখন বলতেছিল যে একটা পর্যায়ে যে আমি মিষ্টি বিক্রি করতে আসি নাই, আমি আপনাদের একটা নিউজ দিতে আসছি, সেটা হচ্ছে হাসিনা পালাইছে। দুপুর 2:30টার পরে মূলত হচ্ছে নিশ্চিত হওয়া যায় আসলে হাসিনা পতন হয় এবং হচ্ছে কারাগারের ভিতরে তখন মিউজিকের ব্যবস্থা করা হয়েছিল। তো ওখানে সাউন্ড সিস্টেমের আনা হয়, গান বাজানো হয়, সবাই মোটামুটি ইবাদত থেকে শুরু করে, গান গাওয়া থেকে শুরু করে, ফুর্তি থেকে শুরু করে সারা রাত ওভাবেই কাটে। তারপরে মূলত গভীর রাত থেকে রাজনীতিবিদদের থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে স্টুডেন্টদের, আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের 6 তারিখ হচ্ছে সকালবেলা মুক্ত করে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.